আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাইকে তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলো। দেখো সবকিছু ঠিক আছে কিনা। ওকে, সবকিছু ঠিক থাকলে একটু জানাও। দেখো সবকিছু ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম। হুম। আচ্ছা, তো আজকে হচ্ছে তোমাদের টেবুলার অ্যানালাইসিসের 5 নাম্বার ক্লাস। তো এই 5 নাম্বার ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্রবলেম সলভ ক্লাস। ঠিক আছে, তো তোমরা জানো যে আমাদের, আচ্ছা, সবাই একটু জয়েন করে ফেলো। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই একটু আগে জয়েন করে ফেলো। দেখো সবকিছু ঠিক আছে কিনা, সবাই একটু জয়েন করে ফেলো। সালমান, ওয়ালাইকুম আসসালাম। দেখো সবকিছু ঠিক আছে কিনা, সবাই একটু কমেন্ট করে দাও তো। সবকিছু ঠিক থাকলে একটু ওকে লিখে দাও। সবকিছু ঠিক থাকলে একটু ওকে লিখে দাও। সাদিয়া জাহান, সাখী, ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করো। ঠিক আছে, প্রত্যেকে একটু কমেন্ট করো আর ক্লাসটা একটু শেয়ার করে দিও। ক্লাসটা একটু শেয়ার করে দিও তোমরা। ক্লাসটা একটু শেয়ার করে দাও। প্রত্যেকে কমেন্ট করো যে সবকিছু ঠিক আছে কিনা। নুসরাত নাজনীন, ওয়ালাইকুম আসসালাম। ওকে। উফ, তো যারা যারা জয়েন করেছো সবাই কি রেডি? কথা শুরু করে দেবো আমি। নাও, তোমরা একটু রেডি লিখে দাও। সবাই একটু রেডি লিখে দাও। ওকে, মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিছি না লিংক। গুড। আচ্ছা, এখন তোমাদের আজকের টপিকসটা মূলত হচ্ছে, তোমরা জানো যে তোমাদের প্রতিটা চ্যাপ্টার শেষে, প্রতিটা চ্যাপ্টার শেষে আমরা প্রথম কথা হচ্ছে আমরা একটা চ্যাপ্টার বা একটা টপিকস সুন্দর করে শেষ করি। যেমন টেবুলার অ্যানালাইসিসটা, যেমন হিসাব সমীকরণের প্রভাব বিবরণী ছকের মাধ্যমে ইংলিশে আমরা যেটা করেছি সেটাকে আমরা সুন্দর করে 4টা ক্লাসে একদম গুছিয়ে যা যা প্রশ্ন ছিল সবকিছু তোমাদের যেন একদম সলভ হয়, যে কোনো প্রশ্ন সমাধান করতে পারো সেইভাবে আমি তোমাদের এটাকে করাইছি। তারপরে আমি তোমাদের হাতে দায়িত্ব দিছি, কারণ হচ্ছে আমি যদি সবকিছু সলভ করাইও থাকি তারপরেও তোমাদের কারো কারো কাছে কিছু কিছু প্রবলেম থাকতে পারে। যেমন সবার মেধা সমান না, সবাই এক ব্যাকগ্রাউন্ড থেকে আসো নাই, এক একজন এক এক ব্যাকগ্রাউন্ড থেকে বিবিএতে আসছো। তো সেই জন্য আমি তোমাদের উপরে প্রতিটা চ্যাপ্টার শেষ একটা দায়িত্ব দিই যে তোমরা যেন পুরাটা চ্যাপ্টার দেখে তোমাদের যার যার প্রবলেমগুলা, এমন হতে পারে যে তুমি যে জিনিসটা সহজে বুঝো অন্যজন বুঝে না, আবার অন্যজন যেটা সহজে বুঝে সেটা তুমি বুঝো না। তার মানে তোমাদের ব্যক্তিগত প্রবলেমগুলো যখন আমার কাছে শেয়ার করো, আমি যখন তোমাদের সবার প্রবলেমগুলো এক এক করে সলভ করে দেই, তাহলে এই চ্যাপ্টারে কিন্তু অ্যাকচুয়ালি কোনো সমস্যা থাকবে না, আমি এটাই মনে করি। কারণ যেহেতু আমি ধারাবাহিকভাবে 4টা ক্লাস দিয়েছি, যা যা প্রয়োজন সবকিছু বুঝাইছি, প্লাস হচ্ছে তোমাকে একটা সময় দিছি, সেই সময়টার মধ্যে তুমি কি করছো যে তোমার সমস্যাগুলো তুমি খুঁজে বের করে
আমাকে বলছো, আমি সেটা সলভ করে দিছি। এর মানে কি? এর মানে হচ্ছে এই চ্যাপ্টারের সব ম্যাথ তুমি পারো, এবং এই চ্যাপ্টারের সকল ম্যাথ থেকে যে কোনো ম্যাথ যদি বোর্ড পরীক্ষায় যদি প্রশ্ন এদিক সেদিকও করে দেয়, সেক্ষেত্রে তুমি পারবা। কেন? কারণ তুমি তো অঙ্ক মুখস্থ করো নাই, তুমি অঙ্ক হচ্ছে বেসিক থেকে সিস্টেম অনুসারে তোমার যেভাবে করা উচিত সেভাবে তুমি শিখেছো। সেই জন্য বোর্ড পরীক্ষায় যদি একটু 19-20 করে প্রশ্ন করে, সেক্ষেত্রে তুমি সকল প্রশ্ন সমাধান করার মতো যোগ্যতা তোমার থাকবে। কেন? কারণ তুমি একদম বেসিক থেকে তুমি শিখেছো। এই জন্য তোমাদের নিয়ম হচ্ছে যে প্রতিটা চ্যাপ্টারের পর এরকম ভাবে আমরা একটা কি করি, প্রবলেম সলভ ক্লাস দেই। এখন আমি তোমাদেরকে গ্রুপে অ্যানাউন্স করেছি, আগেও আজকেও অ্যানাউন্স করেছি। এর মধ্যে যে প্রথমে তোমার বলছে, যে প্রথমে হচ্ছে তোমার সমাধানের কথা বলছে, আমি বলি প্রথমে যে কথাটা বলছে সে হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে 13 নম্বর অঙ্কে, ঠিক আছে, 13 নম্বর অঙ্কে ডেপ্রিসিয়েশন নিয়ে একটা কথা বলছে। ঠিক আছে, আমি বলি শোন, ডেপ্রিসিয়েশন। এখন ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন মানে অবচয়। শোনো, তোমাদের এমন অনেক সময় হতে পারে যে ডেপ্রিসিয়েশন থাকতে পারে। আচ্ছা, আমি এখন তোমাকে বলি কিভাবে থাকতে পারে। ধরো কোনো একটা ইকুইপমেন্ট, কোনো একটা ইকুইপমেন্টের মূল্য হচ্ছে ধরো 30,000 টাকা। প্রশ্ন এইভাবে থাকতে পারে যে ডেপ্রিসিয়েশন 10%, অথবা ডেপ্রিসিয়েশন 4,000 টাকা, মানে যে কোনো ভাবে বলতে পারে। এক হচ্ছে যে ইকুইপমেন্ট 30,000 টাকা ধরো তোমার প্রতিষ্ঠানে ছিল, সেখানে 10% ডেপ্রিসিয়েশন করতে বলবে, অথবা এরকম বলতে পারে, পার্সেন্ট না দিয়ে বলতে পারে কি যে ডেপ্রিসিয়েশন 4,000 টাকা, মানে পার্সেন্ট না দিয়ে তারা এরকম সরাসরি বলতে পারে। তো যে কোনো কন্ডিশনে তারা বলতে পারে। এক হচ্ছে সরাসরি 4,000 টাকা ডেপ্রিসিয়েশন বলতে পারে, আবার হচ্ছে কি 10% দিতে পারে। এখন যদি 10% ধরো বললো, তখন এটাকে তুমি 10% ডেপ্রিসিয়েশন যেটা থাকবে সেটার উপর 10% করলে কত আসে? 3,000 টাকা। তো মূল কথা হইলো ডেপ্রিসিয়েশন একটা ভ্যালু তোমার বের হবে, হয় তারা সরাসরি বলবে, আর না হয় কি বলবে, তোমাকে পার্সেন্টেজে বলে দেবে। তাহলে ওই ডেপ্রিসিয়েশনের ভ্যালু যদি তোমার অঙ্কে থাকে, তুমি টেবুলার অ্যানালাইসিসে কি করবে, ধরো পার্সেন্ট হোক আর যাই হোক, ধরো তোমার ডেপ্রিসিয়েশন 4,000 টাকা আসছে। এখন আমরা ডেপ্রিসিয়েশনের জাবেদাটা কি জানি, যে ডেপ্রিসিয়েশন ডেবিট কত টাকা, ধরো 4,000 টাকা ডেবিট, আর হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট কত, 4,000 টাকা। এখন জাবেদাটা কিভাবে হয়েছে? জাবেদাটা হয়েছে আমাদের, এগুলো আরো বুঝবা, আরো জাবেদা আছে, মানে আরো তোমাদের কঠিন আরো জাবেদা করাবো, ওইখানে বুঝবা। খরচ বাড়ছে সেজন্য ডেবিট, আর এটা হচ্ছে বিপরীত সম্পদ, সেজন্য এটা কি বিপরীত সম্পদ বাড়ছে ক্রেডিট। আচ্ছা, তো তোমরা মনে রাখতে হবে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে যদি দেখো ডেপ্রিসিয়েশন আসছে, তখন এই ডেপ্রিসিয়েশন ডেবিট প্রথম হচ্ছে তোমার মূলধন থেকে ক্যাপিটাল থেকে মাইনাস করবা। কি করবা? ক্যাপিটাল থেকে মাইনাস করবা কত, 4,000। ক্লিয়ার? আর যেহেতু এটা হচ্ছে বিপরীত সম্পদ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই জন্য তুমি এ সমান এল প্লাস উই, যেহেতু এটা বিপরীত সম্পদ, এই জন্য সম্পদের বিপরীত পাশে, মানে ধরো দায় সেকশনে একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন গড় লিখবা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটা গড় বানাবা, সেখানে 4,000 টাকা প্লাস করবা। তাহলে আমি একটু সহজ করে বলে দেই, যদি ডেপ্রিসিয়েশন নামে কিছু থাকে, তো সেই ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন যে খরচ মূলধন থেকে মাইনাস করবা, আর দায় পাশে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটা গড় বানাইবা, ওইখানে কি হবে, প্লাস হবে। বুঝছো? এই হচ্ছে তোমার সঠিক সমাধান। বুঝছো? তো ডেপ্রিসিয়েশন যদি বুঝে থাকো তাহলে লেখো ডিইপি ক্লিয়ার। সবাই ডিইপি ক্লিয়ার লিখে দাও। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ডিইপি ক্লিয়ার লিখে দাও। ডেপ্রিসিয়েশন যদি বুঝে থাকো ডিইপি ক্লিয়ার লিখে দাও।
ওকে, তাহলে সুন্দর একটা সমাধান পেয়ে গেছো, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল বা একটা গুরুত্বপূর্ণ এন্ট্রি ছিল, এটা সমাধান হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের একটা স্টুডেন্ট আমাকে বলছে, কিন্তু আমার এখানে অঙ্কটা টাইপিং করা নাই, সেই জন্য আমি তোমাকে এটা বুঝাইতে পারি নাই, এই জন্য আমি লিখে বুঝাই দিছি। এরপরে সে আবার 14 নম্বর অঙ্ক বলছে। শোনো, কোম্পানির অঙ্ক কখনোই তোমাদের আসে নাই। কোম্পানি বুঝছো? কোম্পানি বলতে কি, ওই যে ধরো রিটেন আর্নিংস, তারপর হচ্ছে প্রিমিয়াম এক্সপেন্স, মানে বুঝো না, মানে শেয়ার অধিহার, শেয়ার, এইসব অঙ্ক টঙ্ক দেওয়া থাকে। তো শেয়ারের অঙ্ক টঙ্ক তোমাদের কখনোই ফার্স্ট ইয়ার সিলেবাসে আসে না, মানে টেবুলারে কখনো এই অঙ্ক আসে না, মনে রাখতে হবে। তাহলে কোম্পানি, শেয়ারের অঙ্ক আর হচ্ছে ব্যাটের অঙ্ক, তোমরা এগুলো অ্যাভয়েড করবা। শেয়ারের অঙ্ক আর ব্যাটের অঙ্ক করবা না, ঠিক আছে? এগুলো কখনোই পরীক্ষা আসে না। যদি কোনো এক বছর পরীক্ষা আসে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা করব, এর আগে না। আচ্ছা, কারণ এগুলো করাইতে এক্সট্রা একটা ঝামেলা আছে, আলাদা করে আবার নতুন করে আরো ক্লাস লাগবে, এটার জন্য 2-3টা ক্লাস লাগবে, এটা 2-3টা ক্লাস লাগবে। তো যেহেতু আমাদের সিলেবাস এটা নাই, সেই জন্য আমি এটা বাদ। আচ্ছা, তো ডেপ্রিসিয়েশন ক্যাশ থেকে মাইনাস কেন হবে ভাই? ডেপ্রিসিয়েশন হচ্ছে তোমার অবচয়, অবচয় ক্যাশ থেকে কখনোই মাইনাস হয় না, অবচয় ক্যাপিটাল থেকে মাইনাস হবে। আর হচ্ছে কি, তোমার দায় পাশে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটা গড় হবে, সেটা প্লাস হবে। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত ঝামেলা গেল। এখন তোমাদেরকে আমি ওই পরবর্তী যে সমস্যাগুলো যে বলছো সেগুলো আমি সমাধান করে দিচ্ছি। এরপরে বলছে 16 আর 25 নম্বর অঙ্ক। 16 এখানে 16 নম্বরের 25 নম্বরের সমস্যা ছিল। আমি বলি শোনো, আমাদের 15 থেকে শুরু হয়েছে শীটের, কারণ আমার এইগুলা দরকার, তোমাদের এইগুলো আমি দিছি। তোমাদের কারো যদি প্রবলেম থাকে, আমি নিচে যাওয়ার সময় বলে দিবা যে স্যার আমার 15 নম্বর প্রবলেম আছে, তোমরা কমেন্টে বলতে পারো, সমস্যা নাই। কারণ যে কোনো প্রবলেম আমি সলভ করে দেবো এখানে দাঁড়িয়ে থেকে, কোনো প্রবলেম নাই। কিন্তু ধর আমি নিচে চলে গেছি, হ্যাঁ, তুমি হঠাৎ করে বললা স্যার আমি 16 নম্বর গেছি, তুমি 15তে বললা, তাহলে কিন্তু হবে না। কারণ তোমরা নর্মালি আমাকে প্রবলেম যে নোট দিছো, সেই নোট আমার কাছে আছে, আমি সেই নোট অনুসারে করাবো। তারপরে যদি এক্সট্রা তোমার প্রবলেম থাকে বলবা, যখন আমি যে মেতে থাকবো বা সিরিয়ালে যাওয়ার সময় তুমি বললে আমি সেটা করে দিব। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, শেয়ার ম্যাথ এক্সামে আসে না, শেয়ার ম্যাথ এক্সামে তুমি দেখো আসে না, এই পর্যন্ত শেয়ার ম্যাথ আসে না। আচ্ছা, এখন আমরা 16 নম্বর অঙ্কে যাব। এই 16 নম্বরে তোমার একজনের প্রবলেম আছে হচ্ছে 16 আর 25 নাম্বার। এই যে 25 নাম্বার প্রবলেম, রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই 20, ঠিক আছে? খেয়াল করে দেখো ভালো করে, এইটা তোমার একটু সমস্যা। তো রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই 20, জুলাই মাসে 20 তারিখে যে আমরা বিক্রি করছি, সোল্ড মার্চেন্ডাইজ টু সাকিব, সাকিবের কাছে বিক্রি করছি, মানে বাকিতে কি বিক্রি করছি, যে 80,000 টাকার মার্চেন্ডাইজ 1 লাখ টাকা বিক্রি করছি। তাহলে আমরা যখন মার্চেন্ডাইজ বিক্রি করছিলাম, তখন খেয়াল করে দেখো আমাদের মার্চেন্ডাইজ থেকে কি হয়েছিল, আমাদের মার্চেন্ডাইজ থেকে 80,000 মাইনাস হয়েছিল, মাইনাস 80,000। এবং আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ বাড়ছিল কত, 1 লাখ। এবং আমাদের এখানে লাভ হয়েছিল, ক্যাপিটাল বাড়ছিল কত, ক্যাপিটাল বাড়ছিল কত, 20,000, ঠিক আছে? এরকম ছিল, ঠিক আছে? যে আমরা সোল মার্চেন্ডাইজ টু সাকিব, সাকিবের কাছে আমরা বাকিতে বিক্রি করছিলাম, সেই জন্য আমাদের দেনাদার বাড়ছে 1 লাখ। আর মার্চেন্ডাইজ থেকে আমাদের পণ্য চলে গেছে 80,000 টাকার, 80,000 টাকার পণ্য মাইনাস, লাভ হয়েছিল 20,000, 20,000 টাকা ক্যাশে প্লাস। এরপরে ওই পণ্যটাই আমাদের কি হয়েছে, রিটার্ন আসছে, রিটার্ন। এখন রিটার্ন আসলে তুমি খেয়াল করে দেখো, তোমার প্রতিষ্ঠান থেকে যে পণ্য চলে গেছিল সেটা রিটার্ন আসছে কত টাকা, দেখো 5,000 টাকার পণ্য রিটার্ন আসছে, যার কস্ট বিল ছিল কত, 4,000। তো 4,000 যদি কস্ট বিল হয়, তাহলে 4,000 হচ্ছে তোমার, তোমার পণ্য চলে গেছিল যখন মাইনাস হয়েছিল, এখন আসছে কি হবে, প্লাস হবে। তাহলে 4,000 টাকার পণ্য যেহেতু তোমার চলে আসছে, তো তুমি কিন্তু মাইনাস করার সময় কিন্তু কস্ট বিলতে মাইনাস করেছিল 80,000। তো প্লাস করার সময় যেহেতু পণ্য রিটার্ন, সেলস রিটার্ন মানে কি, পণ্য ফেরত আসছে, ফেরত আসছে কি, তোমার পণ্য বাড়ছে 4,000 প্লাস। এরপরে খেয়াল করো, এই যে দেনাদার তোমাকে 5,000 টাকার, তুমি তার কাছে কিন্তু 5,000 টাকা বিক্রি করছিলা, তো মূলত কিন্তু সে 5,000 টাকাই পণ্য তোমার কাছে ফেরত দিচ্ছে। তাহলে দেনাদার থেকে মাইনাস হবে 5,000 টাকা, এবং তুমি তার কাছে 5,000 টাকা দাবি করতে পারবা না, ঠিক আছে? এখন খেয়াল করো, এই এতটুকু ফেরতের মধ্যে তোমার কিন্তু লাভ ছিল 1,000 টাকা। 1,000 টাকা কি ছিল, লাভ ছিল। 4,000 টাকার পণ্য তুমি 5,000 টাকা বিক্রি করছিলা, 1,000 টাকা লাভ ছিল। এখন এই 1,000 টাকা লাভ কিন্তু তোমার থাকবে না, তোমার কাছে ধর একটা
চিপস তুমি একটা 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 বাচ্চার কাছে তুমি চিপস বিক্রি করছো, ওই চিপস বিক্রিতে তোমার 2 টাকা লাভ হয়েছে। এখন বাচ্চার মা এসে বলছে যে আপনি যে চিপসটা দিছেন, আমার বাচ্চা তো চিপস খেলে সমস্যা হয়, চিপসটা ফেরত রেখে টাকাটা দিয়ে দিন। তখন তুমি কিন্তু তোমার প্রথম কিন্তু 2 টাকা লাভ হয়েছিল, তারপরে যখন ওই বাচ্চার মার চিপসটা তুমি ফেরত নিছো, তোমার লাভটা কিন্তু আবার কমে গেছে। এই জন্য তুমি যখন পণ্য বিক্রি করেছিলে 20,000 টাকা লাভ হয়েছিল, এরপরে ফেরতকৃত পণ্যের মধ্যে তোমার 1,000 টাকার লাভ ছিল। এখন যেহেতু সে রিটার্ন দিছে, তোমার 1,000 টাকা কি হবে? মাইনাস হবে, লাভ কমে যাবে, এই জন্য মূলধন মাইনাস। তাহলে কি দাঁড়ালো? 5,000 টাকা দেনাদার কমছে, 5,000 টাকা মাইনাস। আমার প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজ পণ্য আসছে 4,000 প্লাস, এই ফেরতের কারণে আমার 1,000 টাকা আবার নতুন করে লস হয়েছে, বা আমার 1,000 টাকা লাভ কমছে, সেই জন্য ক্যাপিটাল মাইনাস। আশা করি বুঝতে পেরেছো। 25 নম্বর ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, 25 নম্বর ক্লিয়ার লিখে দাও। বই যদি এর ব্যতিক্রম থাকে বই ভুল আছে, আর যদি এরকম থাকে তাহলে ঠিক আছে। 25 নম্বর ক্লিয়ার লিখে দাও। লেখো 25 ক্লিয়ার। ওকে, যারা ক্লাস করবে, ঠিক আছে, দিন শেষে তারাই প্লাস পাবে। ঠিক আছে, দিন শেষে তারাই প্লাস পাবে। 25 ক্লিয়ার। তারপর হচ্ছে তোমাদের 18 নম্বরের 24 আর 30। 18 নম্বরের 24 আর 30। এই যে 18 নম্বরে তোমাদের 24-এর সমস্যা ছিল আর 30-এ। খেয়াল করে দেখো, এটা কিন্তু এটা কিন্তু পারপেচুয়াল সিস্টেম, এটা নর্মাল সিস্টেম। পিরিয়ডিক আর কি। রিটার্ন অন মার্চেন্ডাইজ সোল্ড অন জুন 21, 5,000 টাকা। আমরা জুন মাসের 21 তারিখে দেখতে হবে। জুন মাসের 21 তারিখে আমরা কি সোল্ড মার্চেন্ডাইজ টু কুলি, কুলির কাছে আমরা বাকিতে বিক্রি করছিলাম। তো কুলির কাছে আমি বাকিতে বিক্রি করছিলাম কত? 1,00,000 টাকার পণ্য বাকিতে বিক্রি করছিলাম। এখন এটা কিন্তু আমাদের ওই যে পারপেচুয়াল সিস্টেম না, যে আমাদের এখানে প্রফিটটা দেওয়া আছে। ঠিক আছে, তো খেয়াল করো, যখন আমরা বাকিতে 1,00,000 টাকা বিক্রি করছিলাম, তখন আমাদের আর 1,00,000 টাকা বাড়ছে, 1,00,000। ঠিক আছে, আমি সংক্ষিপ্ত লিখলাম। এবং আমাদের এটা আয় ছিল, আয় হইলে আমাদের মূলধন ক্যাপিটাল 1,00,000 বাড়ছে, 1,00,000 প্লাস। এখন সে পণ্য ফেরত দিছে, রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুন 21 তারিখে 5,000 টাকা ফেরত আসে। এখন 5,000 টাকা ফেরত দেওয়া মানে কি? যে আমার অ্যাকাউন্টে 5,000 টাকা মাইনাস হবে। ঠিক আছে, যেহেতু আমার পণ্য ফেরত দিচ্ছে, তাহলে আমি তার কাছে 5,000 টাকা দাবি করতে পারবো না, এই জন্য অ্যাকাউন্টে 5,000 টাকা মাইনাস। বিক্রয় আমার জন্য কি ছিল? আয় ছিল। বিক্রয় আমার জন্য কি ছিল? আয় ছিল। তো বিক্রয় যদি আয় হয়, বিক্রয় ফেরত কি হবে? আয়ের উল্টা। তাহলে আমার বিক্রয় হওয়ার কারণে যদি আমার মূলধন বাড়ে, বিক্রয় ফেরতের জন্য মূলধন কমবে। তো কত ফেরত ছিল? 5,000, মূলধন মাইনাস। ঠিক আছে, ওকে। তো তোমরা 24 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। তাহলে বুঝতে হবে, সেলস এর ক্ষেত্রে আমাদের দেনাদার বাড়বে, মূলধন বাড়বে বাকিতে হলে। আবার সেলস রিটার্নের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের কি হবে? আমাদের উল্টা হবে, দেনাদার কমবে, মূলধন কমবে। কারণ সেলস রিটার্ন হওয়ার কারণে আমাদের লাভ, মানে আমার আয় কমে গেছে, দেনাদার কমে গেছে। সবাই 24 ক্লিয়ার লিখে দাও। 24 ক্লিয়ার লিখে দাও। হুম, 24 ক্লিয়ার। তারপর হচ্ছে তোমাদের 30, পেমেন্ট রিসিভ অন অ্যাকাউন্টস। পেমেন্ট রিসিভ অন অ্যাকাউন্টস মানে কি? যে আমরা পেমেন্ট রিসিভ পেয়েছি অন অ্যাকাউন্ট, মানে দেনাদারের কাছ থেকে, মানে অন অ্যাকাউন্ট মানে কত? বাকি, মানে বাকির পেমেন্ট রিসিভ করছে। এখন কে আমাদের পেমেন্ট দিবে? অবশ্যই দেনাদাররা টাকা দিবে। 40,000 টাকা। প্রফিট অন সেলস 20%, এটার কোনো ভ্যালু নাই। ঠিক আছে, এটার কোনো ভ্যালু নাই, কারণ এটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেম না, এটা হচ্ছে নর্মাল অঙ্ক। এখানে সেলস যা আছে, সেলস এর টোটাল ভ্যালু দেওয়া আছে। তাহলে 40,000 টাকা যেহেতু আমার রিসিভ হয়েছে, তার আমার ক্যাশ প্লাস 40,000 টাকা। ঠিক আছে, ক্যাশ প্লাস কত? 40,000। আর আমার দেনাদার কমবে কত? 40,000। ঠিক আছে, শেষ। এটা শুধু শুধু তোমাকে বই দেখানোর জন্য লেখছি, কারণ এই অঙ্কে পিরিয়ডিক সিস্টেমের নর্মাল অঙ্কের মধ্যে এখানে প্রফিটের টাকাটার ভিতরে আছে, এটা আলাদা করে দেখানোর দরকারই নেই। বুঝছো? এটা তোমার কোনো কাজে আসবে না, এটা তোমাকে বই দেখাইছে যে দেখি একটা পার্সেন্ট দিয়া কি বুঝে। তো এইখানে তো তোমার প্রফিট সহ হয়তো 40,000 টাকা, কারণ এটা হচ্ছে সেলস বিলু, সেলস বিলুর ভিতরে তো প্রফিট থাকেই। ওকে, আশা করি 30 নাম্বার বুঝতে পেরেছো। 30 ক্লিয়ার লেখো, 30 ক্লিয়ার লেখো।
তোমরা যারা আমাকে মেসেঞ্জারে বলো নাই তাদের প্রবলেম পরে সলভ করা হবে। আগে আমি প্রবলেমগুলো সলভ করে নেই, যেগুলো মেসেঞ্জারে বলা হয়েছে সেটা আগে সলভ করে নেই, তারপরে আমি তোমাদেরকে সলভ করে দেবো। সব সলভ করে দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের একটা সিস্টেম ফলো করতে হবে। আমি তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে বলছি যে কোন কোন প্রবলেমগুলো আমাকে বলবা, কারণ কি তুমি যদি প্রবলেম না বলো তাহলে তো তোমাকে আয়সা দাঁড়ায় থাকতে হবে, তোমাকে জিজ্ঞেস করতে হবে। বুঝছো না ব্যাপারটা? এখন ধরো তুমি বলছো যে তুমি ধরো বলছো 17 নম্বরে তোমার প্রবলেম, 17 নম্বরে ধরো লেনদেনে 12 তারিখ একটা প্রবলেম, তোমার প্রবলেম, তুমি বলছো আজকে ক্লাস করতে পারো নাই, কিন্তু আমি নোট করে রেখে দিছি। তখন আমি বলবো 17-12 নম্বর যে প্রবলেমটা বুঝাই দিব। বুঝছো? প্লাস তোমরা যে প্রবলেমগুলো বলবো আমি গুছাই নিয়ে আসলে আমি সহজে শেষ করতে পারবো। আর কমেন্টে এখন যদি এসে প্রবলেম বলো, না দিতে পারবো ক্লাসে মনোযোগ, আর না আমি তোমাদের প্রবলেম দেখতে পারবো, কারণ তোমাদের কমেন্ট উপরে চলে যাবে। সেই জন্য প্রত্যেকটা প্রবলেম সলভ ক্লাসে মনে রাখবা, প্রবলেম সলভ ক্লাসের আগে আমি যে সময় দিয়ে রাখি নির্ধারিত, ওই সময়ের মধ্যে তোমরা প্রবলেমগুলো আমাকে মেসেঞ্জারে জানাইবা অথবা আমার কমেন্টে জানাই দিবা, তাহলে আমি সলভ করে দিতে পারি। এটা সুবিধা হয় সবার জন্য, তোমাদের জন্য সুবিধা হবে বেশি, আমার জন্য তো কোনো অসুবিধা নাই। আমাকে তুমি যে কোনো লেনদেন বলবো আমি করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে কোনো প্রবলেম নেই। এরপরে 20 তারিখে গেছে তোমাদের 20। আচ্ছা, এই 20 তারিখটা একটু ভালো করে খেয়াল করো, এটা 20 তারিখেরটা এগুলো আসে পরীক্ষায়। ঠিক আছে, 20 তারিখেরটা হচ্ছে বলছে 30 নম্বরের সমস্যা। 30 দেখো কি বলছে, সাপ্লাইজ কস্টিং 1500 ওয়ার ইউজড আউট অফ সাপ্লাইজ পারচেজ অন নভেম্বর 2008। নভেম্বর 2008 সালে যে দেখো সাপ্লাইজ কস্টিং 2000 ওয়ার পারচেজ অন অ্যাকাউন্ট। আমরা বাকিতে সাপ্লাইজ কিনছি। সাপ্লাইজ কি? সম্পদ। সাপ্লাইজ কি? সম্পদ। মনে রাখতে হবে সাপ্লাইজ হচ্ছে এমন একটা সম্পদ যেটা ব্যবহার করলে খরচ হয়ে যায়। কি হয়ে যায়? যেটা ব্যবহার করলে কি হয়? খরচ হয়ে যায়। যেমন পিন, পিন পিন স্টেপলারের পিন, এটা একটা সাপ্লাইজ। এটা যত তুমি ব্যবহার করো তত তোমার খরচ হতে থাকবে। তাহলে তুমি সাপ্লাইজ কিনছো 2000 টাকা, অবশ্যই তোমার সাপ্লাইজের একটা গড় ছিল, সাপ্লাইজের গড় ছিল। ঠিক আছে না? এই বুকটা একটু ডিস্টার্ব করে। তাহলে সাপ্লাইজের কি ছিল? গড় ছিল। এখন সাপ্লাইজের গড়ে তুমি যে সাপ্লাইজ 2000 কিনছো, তোমার 2000 টাকার প্লাসে ছিল কত? 2000 টাকা সাপ্লাইজ তোমার ছিল। এখন এসে বলতেছে 30 তারিখে সাপ্লাইজ কস্টিং 1500 ওয়ার ইউজড। ইউজ মানে কি? 1500 ইউজ মানে কি? যে 1500 টাকার সাপ্লাইজ তোমার ব্যবহার হয়ে গেছে। 1500 টাকার সাপ্লাইজ যদি তোমার ব্যবহার হয়, সাপ্লাইজ গড় থেকে 1500 মাইনাস হবে। ঠিক আছে? আর সাপ্লাইজ ব্যবহার করলে কি হয়? খরচ হয়। খরচ হলে কোথায় যাবে? ক্যাপিটাল থেকে মাইনাস হবে 1500, কারণ খরচ মূলধন থেকে মাইনাস হয়। ঠিক আছে? ওকে, তাহলে সাপ্লাইজ ইউজ করার ফলে মনে রাখতে হবে সাপ্লাইজ যদি ব্যবহার করা হয়, কত ব্যবহার করা হয়েছে? 1500 ব্যবহার করা হয়েছে। সাপ্লাইজ কত ব্যবহার করা হয়েছে? 1500 ব্যবহার করা হয়েছে। তো এই 1500 যে ব্যবহার করা হয়েছে এটা তো খরচ। তাহলে সাপ্লাইজ 1500 ব্যবহার করলে 1500 সাপ্লাইজ 1500 কমে যাবে, আর খরচ করলে হচ্ছে সাপ্লাইজ খরচ ব্যবহার করলে খরচ 1500 ক্যাপিটাল থেকে মাইনাস। C20 ক্লিয়ার? লেখো লেখো C20 ক্লিয়ার। C20 ক্লিয়ার লিখে দাও। তোমরা একটা জিনিস খেয়াল করো যে তোমাদেরকে আমি ভালো করে পড়াইলাম, তারপরে তোমাদের প্রবলেমগুলোকে আমি সলভ করে দিলাম, তাহলে এখানে তোমাদের পরীক্ষায় A+ পাওয়ার বাকি থাকে কি? আর A+ কেন পাবে না? এই জন্য তো অনেক অনেক স্টুডেন্টস প্রতি বছর A+ পায়। তো তোমরা যদি এই বিষয়টা ফলো করো, পড়ো, কথা শোনো, অবশ্যই তোমাদের মধ্যে অনেক অনেক স্টুডেন্ট A+ পাবে। ঠিক আছে? এমন অনেকেই আফসোস করবা যে তোমার সাথে পড়তেছে A+ পাবে, আমাদের এখানে ক্লাস করে তুমি ক্লাসে মনোযোগী ছিল না, A+ পাইবা না। এই হচ্ছে তোমার বিষয়, বুঝছো? তো বুঝতে হবে। আর আমাদের তো এটা প্রমাণিত, আমাদের ক্লাস করে, ফ্রি ক্লাস করে যে শত শত স্টুডেন্ট A+ পাচ্ছে, এটা প্রমাণিত, তোমরা দেখতে পারো। তারপর 23 নাম্বার। 23, ঠিক আছে? এই যে 23 নাম্বার, 23 নাম্বার সমস্যা ছিল। 23 হয়তো তোমাদের দেখা যায় না, আমি একটু লিখে দিচ্ছি। 23-এর 30 নাম্বারের সমস্যা ছিল। 30 মনে হয় এটা 23-এর 30-এ এটা সমস্যা ছিল। আচ্ছা, যদি এটাতে থাকে আমি বলে দিচ্ছি, রিসিভ টেলিফোন বিল
রিসিভ টেলিফোন বিল মানে কি, টেলিফোন বিল এখনো দেওয়া হয় নাই, তার মানে তোমার এটা হচ্ছে একটা খরচ, মূলধন থেকে কমে যাবে। আবার টেলিফোন বিলের বকেয়া একটা গড় হবে, কি লিখবা, ইউটিলিটিস পেয়াবল, ওইটাতে প্লাস হবে। তাহলে এটার কি, রিসিভ টেলিফোন বিল মানে কি, যে তোমার টেলিফোন বিল রিসিভ হয়েছে, এখন তুমি টাকা দাও নাই, ঠিক আছে। এটা মানে আবার মনে করো না যে তোমার টাকা, এটা টেলিফোন বিল মানে তুমি যে টেলিফোন ইউজ করো সেই জন্য সরকার থেকে বা কোনো একটা অফিস থেকে তোমার টেলিফোন বিল আসছে, যে ভাইয়া আপনার তো টেলিফোন বিল আসছে 500, তার মানে হচ্ছে তোমার টেলিফোন বিল খরচ হয়ে গেছে, এখনো তুমি টাকা দাও নাই। তাহলে খরচ হলে কি, ক্যাপিটাল থেকে -500, যেহেতু বকেয়া আছে, বকেয়া টেলিফোন বিল, এটাকে ইংলিশে বলা হয়, এটাকে ইউটিলিটিস এক্সপেন্স বলা হয়, ঠিক আছে। তাহলে তুমি ইউটিলিটিস এক্সপেন্স পেয়াবল, ইউটিলিটিস পেয়াবল কে দায় পাশে একটা গড় হবে, তখন ওই দায় পাশের ইউটিলিটিস পেয়াবলেরটা প্লাস হবে আর মূলধন থেকে মাইনাস হবে। এরপর হচ্ছে পেড স্যালারি 10,000 টাকা, এন্ড ইলেকট্রিক বিল এত টাকা। তো এটা হচ্ছে তোমার নগদ থেকে মাইনাস হবে, নগদ থেকে মাইনাস হবে, মূলধন থেকে মাইনাস হবে, মূলধন থেকে মাইনাস হবে, শেষ। এখন তোমাদের এই যে ব্যাপারটা, এটা ভালো করে খেয়াল করবা, ঠিক আছে, এটা ভালো করে খেয়াল করবা, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে মজার ব্যাপার, এবং এই বিষয়টা তোমাদের পরীক্ষায় আসবে, এটা আসে, খেয়াল করে দেখো। বলতেছে মেডিকেল সাপ্লাইস অন হ্যান্ড, মেডিকেল সাপ্লাইস হাতে আছে 2,000। তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে, যেহেতু 2,000 টাকার সাপ্লাইস হাতে আছে, আগে আমার সাপ্লাইস কত ছিল, খুঁজো খুঁজো খুঁজো, মেডিকেল সাপ্লাইস কই আছে দেখো, খুঁজো। এই যে মেডিকেল, এটা তো মেডিকেল ইকুইপমেন্ট, এই যে মেডিকেল সাপ্লাইস, দেখো অন অ্যাকাউন্ট কিনছিলা, তা মেডিকেল সাপ্লাইস তোমার কত ছিল, 10,000, ঠিক আছে। আরো খুঁজতে হবে, আরো আছে কিনা, আরো কিনছে কিনা, যদি আরো কিনে তাহলে যুগ হইব, ওকে নাই। তাহলে মেডিকেল সাপ্লাইস তোমার 10,000 ছিল, তুমি 4 তারিখে কিনছো, এখন কোনো কারণে ব্যবহার করার পরে অন হ্যান্ড, অন হ্যান্ড মানে কি, তোমার হাতে আছে 2,000। এখন তুমি বলো, তোমার 10,000-এর মধ্যে যদি 2,000 টাকা হাতে থাকে, 2,000 হাতে থাকে, তাহলে খরচ হয়েছে কত, 8,000, খরচ হয়েছে কত, 8,000। ভালো করে খেয়াল করো, ভুল করো না আবার। 10,000 টাকার মধ্যে 2,000 হাতে আছে, তাহলে খরচ হয়েছে কত, 8,000। 8,000 টাকা, 8,000 টাকা সাপ্লাই যদি খরচ হয়, এই 8,000 টাকা হচ্ছে ক্যাপিটাল থেকে মাইনাস হইব, ক্যাপিটাল থেকে মাইনাস হইব, আর সাপ্লাইস খরচ হলে সাপ্লাইস থেকে মাইনাস হইব। তাহলে তোমার সাপ্লাইস থেকে 8,000 টাকা মাইনাস হইব, ঠিক আছে, কারণ সাপ্লাইস ব্যবহার হয়ে গেছে, 8,000 টাকা ব্যবহার হয়ে গেছে, 8,000 টাকা মাইনাস, আর ক্যাপিটাল থেকে মাইনাস হবে 8,000 টাকা। এখন তোমাদের মনে হইতে পারে, স্যার এখানে তো দেওয়া আছে 2,000, 2,000 তো কোনো কাজই হইলো না। শোনো, এটা দিয়ে তোমাকে বুঝাইছে, এই 2,000 টাকা লেখা তোমার বুঝাইছে যে তোমার কাছে সাপ্লাই ছিল 10,000 টাকা, তাহলে এখন বর্তমানে আছে 8,000, 2,000, খরচ কত হয়েছে, 8,000, এটা তোমাকে বুঝাইছে। তোমাকে একটু আগে যেমন সরাসরি বুঝাইছে, আর এটা তোমাকে সরাসরি না, মানে পরোক্ষভাবে বুঝাইছে, বুঝছো, যে তোমার আগেরটা বলছিল যে তোমার খরচ হয়েছে 1,500, খরচ মানে কি 1,500, সাপ্লাইস কমবে 1,500, ক্যাপিটাল 1,500 কমবে। আর এখন কি বলছে, যে তোমার খরচ মরচ বুঝি না, তোমার আগে ছিল 10,000 টাকা সাপ্লাইস, এখন আছে 2,000 টাকার, এখন বুঝে হলো কত খরচ হয়েছে, তাহলে খরচ হয়েছে কত, 8,000। আশা করি 30 বুঝতে পেরেছো, লেখো 30 ক্লিয়ার, 30 ক্লিয়ার লিখে দাও। 30 ক্লিয়ার লিখে দাও। এত সুন্দর করে তোমাদের ক্লাস নেওয়ার পরেও যদি তোমরা ক্লাসে মনোযোগী না হও, কার লস হবে বলো? তোমাদের পরীক্ষা কিন্তু তাড়াতাড়ি হবে এবার, বুঝছো, তাড়াতাড়ি পরীক্ষা হবে। ওকে, আচ্ছা, এখন আমার কাছে যে সমস্যা দিয়েছিল সেই সমস্যা শেষ হয়ে গেছে, বুঝতে পারছো? এখন তোমরা বলো, আরেকজনে বলছিল যে 5-এ একটা সমস্যা, 5 নাম্বার, আমি একটু দাঁড়া, অঙ্কটা আমি একটু দেখালে, আমার 5 তো টাইপিং করা নেই, 5 নাম্বার অঙ্ক তো লাগে না এগুলো, বুঝছো, দাঁড়া একটু দেখালে। আচ্ছা, এখন একটু তোমাদের প্রবলেম গুলো কমেন্ট করো দেখি। স্যার কয় তারিখ, একটু অনুমান করে বলুন, কই, এটা আবার কি বলবো আমি বুঝতেছি না। 15-এর 1 নাম্বারটা প্রবলেম না, আচ্ছা দাঁড়া, 15-এর 1-এ যাইতেছি এখন। তোরা যখন আমার ঘুরাবি দিস কেমন ঘুরাই, মানে আমার খালি ঘুরাইবো এখন, এই জন্য আগে থেকে সিরিয়াল দিয়ে দিলে ভালো, বুঝছো। 15 তো যাইতে সময় লাগে আবার।
আচ্ছা 15 দেখো মজাটা। মাসুদ এন্টারপ্রাইজ কমপ্লিটেড দ্য ফলোইং ট্রানজেকশন জানুয়ারি 2024 1 তারিখ। দ্য ওনার সোল্ড হিজ পার্সোনাল বাইসাইকেল 2 লাখ টাকা and brought in as capital 1,60,000 টাকা। ভালোই তো, মজার ব্যাপার। দ্য ওনার মালিক সোল্ড হিজ পার্সোনাল বাইসাইকেল, তার একটা বাইসাইকেল ছিল, ঠিক আছে, তার একটা বাইসাইকেল ছিল কত লাখ টাকা? 2 লাখ টাকা। সে চিন্তা করলো বাইসাইকেল অনেকদিন চালাইছি, বুঝছো, ওই যে আছে না, ধরো ওই যে তোমাদের অবস্থাটা আর কি বলি, ধরো তোমরা বাবা মার কাছ থেকে অনেক কষ্ট করে, অনেক রিকোয়েস্ট করে, ঠিক আছে, অনেক রিকোয়েস্ট করে তোমরা একটা এফজেড বি4 কিনলাম 3 লাখ টাকা দিয়া, মোটরসাইকেল, ঠিক আছে, 3 লাখ টাকা দিয়ে কিনলাম। কেনার পরে তেল তুল অনেক কিছু লাগলো, অনেকদিন চালাইলা, হ্যাঁ, কত বছর চালাইলা? ধরো তুমি 3 লাখ টাকা দিয়ে কিনা 2 বছর চালাইলা, 2 ইয়ার্স। আর তোমার বাপ মা তোমার খালি বলতেছে যে একটা মোটরসাইকেল কিনা দিছি, খালি চালায় আর ঘুরে, কোন দিন জানি অ্যাক্সিডেন্ট হয়, আর তেলের টাকা নিতে নিতে আমার জীবন শেষ। তোমার বাপ মা খাইতে এলো বকা দেয়, তোমার বাবা মা মনে করো ঘরের ভিতরে আইলে বকাবকি করে যে গাড়ি একটা কিনা নিছে, হারা দিনই বন্ধু বান্ধব চালায় আর এই করে। এখন তুমি হঠাৎ করে কি করলা? তুমি জিদ করে বলে যা, বাবা মা যেহেতু আমার গালাগালি করে, অনেক কিছু বলে, সংসারের হাল ধরবো। সংসারের হাল ধরতে গিয়া কি করলা? যে এই 3 লাখ টাকা দিয়ে কিনছো গাড়িটা, 2 বছর চালায় তুমি 2 লাখ টাকা বিক্রি করে দিলা, 2 লাখ টাকা বিক্রি করে দিলা। এখন এই 2 লাখ টাকা তুমি একটা গাড়ি বিক্রি করছো, এই যে দেখো শুরু হয়েছে, 2 লাখ টাকা গাড়ি বিক্রি করছো, বিক্রি কইরা ব্রট ইন এস ক্যাপিটাল 1,60,000, তুমি ব্যবসায় বিনিয়োগ করছো 1,60,000 টাকা। তাহলে স্যার 40,000 টাকা, 40,000 টাকা তুমি তোমার কাজে লেগে রেখা দিছো যে এটা পরে কাজ করবো, 40,000 বিনিয়োগ করো নাই। তার মানে 2 লাখ টাকা গাড়ি বিক্রি করছো ঠিকই, তোমার নিজস্ব গাড়ি, হিজ পার্সোনাল বাইসাইকেল, তোমার মোটরসাইকেল 2 লাখ টাকা বিক্রি করছো ঠিকই, কিন্তু ব্যবসায় বিনিয়োগ করছো কত? 1,60,000 টাকা। তাহলে তোমার হিসাব হচ্ছে ব্যবসায়। তা তুমি যদি ব্যবসায় 1,60,000 টাকা বিনিয়োগ করো, তাহলে তোমার ব্যবসায় ক্যাশ বাড়তেছে 1,60,000, ঠিক আছে না? আচ্ছা, আর ক্যাপিটাল, যেহেতু তুমি মালিকের ব্যবসায় বিনিয়োগ করছো, তোমার ক্যাপিটাল বাড়বে কত? 1,60,000। ক্লিয়ার? গাড়ি কত বিক্রি করলা সেটা ব্যাপার না, 40,000 টাকা মনে করো তুমি আমারে দিয়ে দিছো, শুধু 40,000 টাকা দিয়ে দিলাম, কষ্ট করে পড়ায় দিয়ে দিছো, কিন্তু বিনিয়োগ করছো কত? 1,60,000। ওকে, 15 নম্বর ক্লিয়ার লিখে দাও, 15 নম্বর ক্লিয়ার লিখে দাও, লেখো 15 ক্লিয়ার। পনেরো ক্লিয়ার লিখে দাও। আরেকজনে কইছে 2-25, আমি তো খুঁজে পাই না অঙ্ক কইরি। শীতের বাইরে অঙ্ক দরকার তো পড়বে না তোমাদের অবশ্য, তো আমি দেখি একটু। 2-25 নম্বর, 2-25 তারিখ নাই, ওই কই থেকে কইছো তুমি? আমার বইয়ে তো 2-25 নাই। আচ্ছা আর কত কও, যে শীটের থেকে কও, শীট হচ্ছে তোমার 15 থেকে শুরু, এটা কিন্তু তোমাদের শীট, এই দেখছো, এটা তোমাদের শীট, শীটে তোমাদের 15 থেকে শুরু, আর 15 থেকে শুরু করে যা করেছি তা করলে হবে। শীটে বলো, আর 2-4টা প্রবলেম বলো, একটু সলভ করে দেই, তোমাদের মনে কষ্ট দিতে চাই না। 2-4টা প্রবলেম বলো। স্যার আমরা ডেপ্রিসিয়েশন থাকলে ওনার সিকিউরিটি থেকে মাইনাস আর ফার্নিচার থেকে মাইনাস করতাম, এইভাবে করলে হবে? হ্যাঁ হবে। আরেকটা কথা বলে দিই তাহলে, তুমি যেহেতু আমাকে নিতাছো, আমি চাইছিলাম একটাতে আনসার করে দিব, ঠিক আছে, এখন তুমি বলতেছো স্যার ফার্নিচার ডেপ্রিসিয়েশন থাকলে আমি ক্যাপিটাল থেকে মাইনাস করি, ক্যাপিটাল থেকে মাইনাস করি, আর ফার্নিচার থেকে মাইনাস করি, ঠিক আছে, ফার্নিচার থেকে মাইনাস করি। এখন ডেপ্রিসিয়েশনটা যদি ফার্নিচারের হয়, তাহলে তুমি ফার্নিচার থেকে মাইনাস করতে পারবে, বুঝছো? আর আমি তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে কি একদম সবার ক্ষেত্রে সেম হবে, মানে তোমাকে কোনো প্যারা নিতে হবে না, বুঝছো? এখন ধরো ফার্নিচার তোমার অবশ্যই হয়েছে 10,000 টাকা, ফার্নিচার থেকে 10,000 টাকা মাইনাস করো, আর হচ্ছে কি ক্যাপিটাল থেকে মাইনাস করো, কারণ এখানে সম্পদ উপস্থিত আছে, মাইনাস করো। কিন্তু অনেক সময় দেখো সম্পদ উপস্থিত নেই, কোনো সম্পদের কথাই বলে নাই, যে কিয়ের অবচয় হয়েছে, সরাসরি বলছে অবচয় 10,000 টাকা, সেক্ষেত্রে কিন্তু আমি তোমাকে যেটা বুঝাইছি সেটাতে যেতে হবে। তো তুমি যেহেতু ওইটাতেই যাইবা, এটাও বাদ দাও না, এটা বাদ দিয়ে দাও, এটা তুমি ওইভাবেই করো, মানে একভাবে সমাধান করতে পারবো। এখন তাহলে আমি বলে দিচ্ছি, যেহেতু তুমি আমাকে এইটা যেহেতু নিয়ে আসছো আমার মধ্যে, তাহলে আমি বলে দিই,
যদি সম্পদটা উপস্থিত থাকে তাহলে সম্পদ থেকে মাইনাস দিবা, ক্যাপিটাল থেকে মাইনাস দিবা। আর যদি সম্পদ উপস্থিত না থাকে তাহলে কি করবা, তাহলে ক্যাপিটাল থেকে মাইনাস দিবা, আবার দায় পাশে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে একটা ঘর বানায়া দায় বাড়াইবা। বুঝছো? এই হচ্ছে হিসাব। আশা করি তোমার ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো। 17, 15 আর 25 আরেফিন বুইয়ান। আচ্ছা সালমান, কি বুঝতে পারছো ভাই? সব প্রশ্নের আনসার আছে আমার কাছে, তুমি টেনশন নিও না। কিন্তু আমি তোমাদেরকে সার্বজনীন ভাবে একটা আনসার করে দিছি। ওইটা হলে সহজ, ওইটা হলে তোমার ভাবা লাগবে না, আর ওইটা হলে ভাবতেই বোঝে সম্পদ আছে নাকি নাই। আচ্ছা, তোমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা হবে আগামী মাসের আহ, তোমাদের ফার্স্ট ইয়ার পরীক্ষা হবে তোমার এই যে 2026 সালের 2026 সালের জুন জুলাই পরীক্ষা হইব, আনুমানিক বলে দিলাম। 26 সালের জুন জুলাই পরীক্ষা হবে, জুন অথবা জুলাই। শীট পাইবা না কেন? শীট তো কতবার দেওয়া হয়েছে, আজকেও তো দেওয়া হয়েছে। ফারজানা খন্দকার শীট তো আজকে মেসেঞ্জার গ্রুপে দিছি। আচ্ছা এরপর হচ্ছে তো তোমার 17, 15 আর 25। দাঁড়াও 17 একটু বুঝিয়ে দিই। আল্লাহ, আমার অনেক কি লাগতেছে, খিদা লাগছে। 17 আর 15 লেখছে ব্রড মার্চেন্ডাইজ ইন ক্যাশ 10,000 টাকা, অন অ্যাকাউন্ট 15,000 টাকা, এটা তো করে দিছে আগে। তাহলে ক্যাশ মাইনাস 10,000 হইব। অন অ্যাকাউন্ট মানে বাকিতে কিনছে, অ্যাকাউন্টস পেয়েবল প্লাস হইব 10,000। বুঝছো? আর পণ্য কিনা খরচ 10,000 টাকা খরচ, 15,000 টাকা খরচ। ক্যাপিটাল থেকে মাইনাস হইব 25,000 টাকা। কোথা থেকে? ক্যাপিটাল থেকে, ওই মানে ক্যাপিটাল বুঝাইলাম। ক্যাপিটাল থেকে মাইনাস হইব 25,000। 10,000 টাকা যেহেতু ক্যাশে কিনছো, ক্যাশ মাইনাস 10,000। অ্যাকাউন্টস পেয়েবল বাকিতে কিনছো, এটা হচ্ছে তোমার অ্যাকাউন্টস পেয়েবল, তোমার 5,000 বাড়বে 15,000। আর পণ্য ক্রয় করা বাকিতে কিনা নগদে কিনা, পণ্য ক্রয় করা খরচ, খরচ কত 25,000 টাকার মাইনাস। এরপর হচ্ছে এটা সোল মার্চেন্ডাইজ ইন ক্যাশ, একই কথা, 25,000, অন অ্যাকাউন্ট 12,000। তাহলে তুমি 12,000 টাকার পণ্য পণ্য বিক্রি বিক্রি করছো, সোল মার্চেন্ডাইজ বিক্রি করা হয়েছে ইন ক্যাশ, নগদে বিক্রি করছো 25,000 টাকার পণ্য, আর বাকিতে বিক্রি করছো 12,000। বাকিতে বিক্রি করলে দেনাদার বাড়বে, দেনাদার প্লাস হচ্ছে 12,000 হবে। ঠিক আছে? আর নগদে যেহেতু বিক্রি করছো, ক্যাশ প্লাস হবে 12,000। সরি, ক্যাশ প্লাস হচ্ছে 25,000। তো 25,000 টাকা নগদে বিক্রি করছো, নগদে প্লাস হচ্ছে 25,000, বাকিতে বিক্রি করছো 12,000, দেনাদার প্লাস 12,000। টোটালি বিক্রি করছো কত? 12 আর হচ্ছে তোমার 37,000। এই 37,000 তোমার ক্যাপিটালে প্লাস হবে, কারণ বিক্রি করলে কি হয়, আয় হয়, এই জন্য ক্যাপিটালে প্লাস 37,000 টাকা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সুবহা ইসলাম। ও আচ্ছা, তারপরে ওকে ওকে, আর কি আছে? আচ্ছা, আর কি সমস্যা আছে? ওকে, যদি সমস্যা না থাকে অনলাইন লেখা হয় যে তোমাদের পরীক্ষা এই টপিকসে একটু দেখানো ভালো করে। স্যাটারডে 9 PM 10 মার্কসের পরীক্ষা, নভেম্বর 1 তারিখে। যদি সবাই সবকিছু বুঝে থাকো অল লেখো। সবাই যদি সবকিছু বুঝে থাকো অল লিখে দাও। এখন আরেকজন আইছে 18, 19, 21, 24। যা তোরে বুঝাই দিই মুস্কাইরা। 18, 19, 21, 24। বুঝছস? এই হলো অবস্থা, মানে এই জন্যই আগে নিয়ে নিই আমি, আগে নিয়ে নিলে ভালো, আগে নিয়ে নিলে সুবিধা হয়, মানে আগে পরে কমেন্টে বললে একটু প্রবলেম হয়। এটা কত কত কইলো? 18, 19, 21, 24। 19, 21, 24। দেখছস কি এখন কি কি লেখছে, কিগুলা কইছে দেখছো? দেখছো কিগুলা বলছে? একটু আগে এটা বুঝাইছি, একটু আগে এটা বুঝাইছি। এটা হচ্ছে সোল মার্চেন্ডাইজ টু কুলি, কুলির কাছে বিক্রি করছে। কুলি মানে টু, কুলি মানে কি, টু কারো কাছে মানে বাকি। তাহলে এটা হচ্ছে তোমার দেনাদার প্লাস 1 লাখ, আর ক্যাপিটাল প্লাস 1 লাখ। ঠিক আছে? এটা 1 লাখ। সোল মার্চেন্ডাইজ ফর ক্যাশ, নগদ টাকা প্লাস 1 লাখ 75,000, ক্যাপিটাল প্লাস 75,000। খুব সহজ, গুলা জিজ্ঞেস করছে, ও মনে ছিল না শুরু থেকে। ওকে, ঠিক আছে, সবাই অল ডান লিখে দাও, সবাই অল ডান লিখে দাও।
সবাই অল ডান লিখে দাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। তোমাদের পরীক্ষা স্যাটারডে 9 PM 10 মার্কস। এর আগে তোমরা পরীক্ষা দিয়েছিলে, ওইভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? পরীক্ষার যদি সিস্টেম কারো মনে থাকে আমাকে জানাও। আচ্ছা, পরীক্ষার পরে তোমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে। ওকে, ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।